আর্জেন্টিনার ফার্স্ট গোল তো এখনো রেফারিং নিয়ে প্রসঙ্গ থাকবে, তবে এই গোলটা যখন আসলে হারি অবস্থা আর্জেন্টিনার, তারা তাদের মধ্যে রিয়েলাইজ করছে যে কি ম্যাচটা হেরে গেলাম কিনা, তখন এরকম একটা ক্রস এলো, তাই না, হেডে জন্য দারুণ ভাবে রোমেরো আসলে রোমেরো ওই পজিশনে আসলে যখন একটা ফ্রি কিক কর্নার কিক হয়, রোমেরো কিন্তু তার জায়গা ছাড়েনি, যেটা হয়তো আপনি খেয়াল করেছেন। সে এক্সপেক্ট করছিল যখন লেফট সাইডে বল ছিল আর্জেন্টিনার পায়ে, সে তখন ছিল একদম ওই পাশে। যখন বলটা শিফট হয়ে প্যারাদেসের কাছে যায়, মেসি যখন যায়, তখন সে তার জায়গাটা পরিবর্তন করে এই জায়গায় আসে। আর মেসি জাস্ট একদম পিং পয়েন্ট বল যেটাকে বলে, মানে সে ওয়ান সাইডে ছিল, ডিফেন্সের দুইজনের মাঝখান থেকে তাকে সরিয়ে নিয়ে যে একটা স্পেস ক্রিয়েট করে গোল, মানে দুর্দান্ত। এটাই আসলে আমি বলবো যে একটা মানে টার্নিং পয়েন্ট, মানে 1-2-79 তখনও স্বপ্ন দেখছে যে ইকুয়ালাইজার হবে বা হতে পারে, যেহেতু 10 মিনিট আরো তারপর নির্ধারিত সময়ের বাইরে আছে। আমরা এই গোলটা ফাইনালি দেখছি যে গোলকিপার কিন্তু সেভ দিয়ে দিয়েছিল, টাচ লেগেছিল আঙুলে, মানে সে আসলে সুপার ফর্মে চলে গেছিল। আসলে 3টা জেনুইন গোল বাঁচিয়েছেন, ম্যাকালিস্টার, আলভারেস এবং মেসিটা পেনাল্টি। তো এই 3টা গোল মানে আপনার এটা কোনো কথাই ছিল না। দেওয়ার পরে আপনার তার বোস্টটা হয়ে যায় তো একেবারেই গোল, মানে আলভারেজেরটা সেটা টেকিয়ে দিয়েছে। যাই হোক, আমরা দেখি তাহলে কখন সমতায় ফিরলো আর্জেন্টিনা, তাই না, যখন 83-তে আর কয়েক মিনিটের মধ্যেই ফিরে গেল, মানে 80-তে শুরু হলে 83-তে আমরা দেখলাম যে সেই গোলটা হলো, যে গোলটায় একটা ক্লিন লিওনেল মেসির গোল, তাই তো। এত জটলার মধ্যে থেকে গোল নরমালি তার দ্বারাই সম্ভব। সে আসলে খুবই পাওয়ার জেনারেট করেছে এই বলটা কিন্তু আসলে মেসি দিয়েছে। আপনি দেখেন গোলটা হওয়ার আগে মেসি যখন ফার্স্ট ক্রস করে, তাকে কিন্তু 2টা প্লেয়ার সেইখানে ব্লক করার চেষ্টা করেছিল। যখন সে ক্রস করে একটা প্লেয়ারের পেটে লাগে, বলটা পেটে লাগার পরে বলটার অন্য জায়গায় যায় না, মেসির পায়েই গেছে। সেই বলটা আবার ক্রস করে ডিফ্লেকশন হয়ে লাউতারো মানে আপনার না দেখে বলকে আপনার একটা বলি সিস্টেমে মারে দিয়েছে। যখন বলিটা করে তখন আবার আলভারেসের কাছে আসে বলতে সেই বলটা ডিফিকাল্ট ছিল, সে বাম পায়ে বলটা ধরার চেষ্টা করে, কন্ট্রোল হয়, তখন আপনার জাস্ট খালি ডান পায়ে আরেকটা লে ব্যাক করে দেয় মেসির এই শুট। মানে এটা মানে রানিং বলে একটা টাচ দিয়ে জাস্ট মেসি পর্যন্ত সে আগায় দেয়, আর মেসি ওয়ান টাচে ফিনিশ করে। আসলে এইটা মানে আমার মনে হয় যদি গতি চেক করা হয়েছে কিনা জানি না, আসলে পেস কত ছিল হয়তো বা ওইভাবে করলে দেখা গেলে হয়তো বা বুঝতে পারতাম, কিন্তু এটা অনেক পাওয়ার ছিল, আমরা হয়তো বা দেখেছি। এই সব জায়গা থেকে আসলে মেসি অনেক গোল করেছে, এবং এরকম সিচুয়েশন থেকে মেসিকে আমরা বহুবার স্টেপ আপ করতে দেখেছি, যেখানে আর মেসির গোল আটকানোর সুযোগ নেই। ফ্রি কিকটাও তো দারুণ ছিল, যেটা বারে লেগেছিল, সেটাও তো সুতরাং ক্লিনিক্যাল ছিলই। পেনাল্টির সময় একটু নার্ভ কাজ করছে হয়তো লিওনেল মেসি। তবে এখানে 2-2 ফাইনালি, এবং সেখানে 85 মিনিট পেরিয়ে যায়, এক্সট্রা টাইমে খেলা ঢোকে, এবং তারপরে সেই মোমেন্টটা, এই যে সবকিছুই ঘটে গেল এত দ্রুত, সেটা হয়তো মিশর কিংবা ওই গোলটার কন্ট্রোভার্সি আছে। আমরা সেদিকে যদি দেখি একটু থার্ড গোলের দিকে, বা যখন আসলে গোলটা পেলো লিওনেল মেসি, আমরা গোলটা দেখি, তারপর সেটা নিয়ে ঘটনাগুলো আমরা দেখব। এই গোলটাও তো খুব মানে হঠাৎ করে, সময় তো ওভারঅলই কম ছিল। আপনি মিশর এই সিচুয়েশনটা পুরো অল আউট অ্যাটাকে চলে যায়, আর সেই ক্ষেত্রে আলভারেজ মো সালাহ থেকে যখন বলটা উইন করার পরে সে আবার 2টা টাচ করে মেসি বলছিল যে আমাকে তুমি দিও না, লাউতারোকে দাও এই মাঝখান দিয়ে। যখন সে একটা মানে আউটস্ট্যান্ডিং থ্রো পাস দিল, তখন লাউতারো আপনার দেখেন ও কিন্তু ফার্স্ট ডিসিশন নেয়নি, সে কিন্তু বলটাকে কন্ট্রোল করে একটু ওয়েট করেছে। কেন জানেন? সে আগে খেয়াল করেছে ডি বক্সে কোনো প্লেয়ার, আমার সতীর্থ প্লেয়ার আসছে কিনা। আর এনজো কিন্তু যখন আলভারেজ বলটা উইন করে, সেইখান থেকে সে রানটা মেক করে, তার জন্য প্রায় 60-70 মিটারের একটা রান ছিল। তো সে যখন আসলে ডি বক্সে পৌঁছায়, তখন লাউতারো মার্টিনেজ আসলে তাকে দেখে এই যে আরেকটা আউটস্ট্যান্ডিং জিনিস করেছে এনজো, সে নিয়ার পোস্টে দেখিয়ে ডিফেন্ডারকে মানে ডিসকাস করে সে আবার পিছন দিকে চলে আসার বলটা মানে একটা ডস দেওয়ার মতো, ডিফেন্ডার সেখানে আর কি একটু মানে হয়ে যায়, কনফিউজড হয়ে যায়। এটা আপনি স্কিলের গল্প তো বললেন, কিন্তু আপনি যে বললেন যে বলটা উইন করা, আমরা সেই কমপ্লেইন্টের যদি দেখি যে ফাইনালি আসলে তারা যেটা নিয়ে অনেক কিছুই ঘটে গেল, এই গোলটার ঠিক আগ মুহূর্তে বলটা যখন আর্জেন্টিনা তারা নিজেরা পায়, আমরা সেই কমপ্লেইনগুলো একে একে দেখবো। ঠিক এই ঘটনার পরে মোহাম্মদ সালাহ যে তিনি প্রথমে রেফারিকে বললেন যে প্লিজ চেক ঘটনা ঘটেছে, তখন আপনার মনে হয়েছে কিনা রেফারি কেন অ্যাগ্রেসিভ ছিলেন? আসলে এই সিচুয়েশনটা আমার মনে হয়েছে যে হয়তোবা গোল তো অলরেডি গোল হয়ে গেছে,
আমার মনে হয়েছে যে যদি আরেকবার চেক করতে হয়তো বা কি এটা কি ফেয়ার হয়েছে কি না, এই জিনিসটা যদি হয়তো বা ভালো হইতো তাহলে ক্লিয়ার হয়ে যেত সবার জন্য। রাইট, এটাই প্রশ্ন তুলছে সবাই, ভিআর কেন চেক করা হয় না, আমরা ছবিগুলো দেখি। কিন্তু আসলে এটা মানে দেখেন বলটা কিন্তু আলভারেজ অলরেডি উইন করে ফেলেছে। ওকে, ঘটনা সত্যি সেটা, এই ফ্রেমে অন্তত আলভারেজ বলে পা দিয়েছে সালার সামনে, আমরা তারপরে পরের ফ্রেম দেখি, তাহলে বলটা একটু বের হয়েছে, বের হয়ে গেছে, সালার কন্ট্রোলে কিন্তু বলটা ছিল না, নেই, তারও নেই, এবং ও বলটা বের করে আলভারেজ সামনে এগিয়ে যাচ্ছে, অলরেডি ওর পিছন দিয়ে যাওয়ার চেষ্টা এর করছে। পরের ফ্রেমটা দেখা যায় যে একটু এই যে পায়ে একটু এই জায়গায় আপনি পাটা নিতে যে পাটা বাঁধিয়েছে, এই জায়গায় বলতে পারেন যে আসলে দুইটা জিনিস, এক অবভিয়াসলি পায়ে পা লেগেছে, কিন্তু তার সাথে বলটা কিন্তু সালার কন্ট্রোলে ছিল না। আপনি জানেন যে ডি বক্সের মধ্যে যদি বল কন্ট্রোলে না থাকে তাহলে আপনাকে পেনাল্টি দিবে না। আরেকটা সিচুয়েশন ক্রিয়েট হয় যখন গোলকিপারকে আপনি বিট করে যাবেন, তখন যদি আপনি বল টাচ করার পরে যদি বল কন্ট্রোলে নাও থাকে, তখন যদি গোলকিপার আপনাকে স্লাইড দিয়ে ফেলে দেয়, দ্যাট মিন্স পেনাল্টি, ওইটা কন্ট্রোল লাগে না, আপনি গোলকিপারের আগে বল অলরেডি টাচ করে ফেলেছেন। আর এই ক্ষেত্রে ফার্স্ট টাচটাই কিন্তু আলভারেজের ডি বক্সের ভিতরে সে উইন করে ফেলে, তা আমরা যেটা ফার্স্ট পিকচারে দেখলাম। তো সেকেন্ড পিকচার যেটা দেখলাম যে বলটা অলরেডি কন্ট্রোল হারিয়ে ফেলেছে মোহাম্মদ সালাহ, থার্ড কন্ট্রোল দেখা যায় যে আলভারেজ অলরেডি বলটা বের করে ফেলেছে। আমরা পরের ছবিগুলো দিয়ে সালাহ পড়ে গেছেন স্বাভাবিকভাবে, কিন্তু বলটা তার পায়ে স্বাভাবিকভাবে তখন ছিল না, এই যে পড়ে যাওয়ার পরে আবার বলটা উইন করে নাহলে তো আমার মনে হয় নাহলে তো এটা 100% চেক হইতো এবং 100% এটাকে নিয়ে বারে চেক করা হইতো। তো আপনি বলছেন যে এটাও রেফারির একটা ফেয়ার ডিসিশনই, বা সে না চাইলে এখন অল অ্যাবাউট তার ডিসিশন, এবং আমরা হয়তো যে আমি আপনাকে শুরু থেকেই বলছি যে আমরা ডিসকাশন করতে পারবো, আমরা অনেক দূর থেকে দেখছি। আসলে এই যে রুলস গুলো এটা তো সবার জন্যই প্রযোজ্য এবং সবার জন্য এটা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা যদি এক ক্ষেত্রে হয়তো বা যদি চেক করতে তাহলে দুই দিক থেকে এটা ক্লিয়ার হয়ে যেত। চেকটা কেন করা হয়নি এটা একটা প্রশ্ন, তাহলে হয়তো চেক করে তিনি ডিসিশনটা দিতে পারতেন। আমি যেটা বললাম যে আলভারেজ ফার্স্ট টাচটা তার পায়ে বল ছিল এবং সেই উইন করেছে, না সেটা স্পষ্ট, উইদাউট বলে তো আপনাকে পেনাল্টি দিবে না। তারপরে আবারও সেই যে ইয়েলো কার্ড পাওয়া অ্যাসিস্ট্যান্ট কোচই, তাকে রেড কার্ড দেয়া হলো এবং স্বাভাবিকভাবেই তখন একটা জটলা তৈরি হয় এবং রেফারি স্বাভাবিকভাবে করা হতে বাধ্য হন মিশরীয়দের উপরে। আমরা ক্রস হ্যান্ড দেখেছি ওসামা হাসানের কাছ থেকে, তারপরে আমরা পুরোপুরি বয়কট মুডে তারা গেছে এবং তারা অনেক কথা বলেছে। আমরা আরও একটা ছবি যদি দেখি একেবারে শেষ, ততক্ষণে তো খেলা অলমোস্ট শুধু বাঁশি বাজার অপেক্ষা, গোলরক্ষক তাকে ইয়েলো কার্ড দেখানো হলো। আমরা আরো একটা ছবি যদি এই ছবিতে পুরোপুরি মিশর টিমকে মানে টিম জড়ো হয়েছে একসাথে, আমরা লাস্ট ছবিটা দেখলে বুঝবো ইয়েলো কার্ড। সো মানে অল ইজিপশিয়ান বা হোল ইজিপ্ট টিম ভার্সেস রেফারি, সেরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। আপনি না আসলে এরকম মানে টাইট সিচুয়েশনে আপনার মানসিকতা আপনি কখনোই ঠিক রাখতে পারবেন না, আপনি চড়াও হবেনই রেফারির উপরে, এটা লিগেল। এটা ওরা তো সিঙ্গেল ভাবে আসে না, দেখেন একটা দলগতভাবে রেফারিকে এসে চার্জ করেছে, এটা কিন্তু প্রফেশনাল, তারা যা করেছে একটা ইন্টেন্স মোমেন্টে হতেই পারে একটা ফুটবল ম্যাচে।